নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ঠাকুরগাঁ জেলা জামাতের আমিরকে ৫০ লাখ টাকা সহ আটক করেছে পুলিশ। আর সাথে সাথে মূলধারার মিডিয়াগুলোতে শিরোনাম হয়েছে ভোট কেনার টাকা সহ জামাত নেতা আটক। মুহূর্তের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ল এই খবর। ভোটারদের মনে প্রশ্ন জাগল, তবে কি নির্বাচনের শেষ রাতে কালো টাকার খেলা শুরু হয়ে গেছে? কিন্তু দর্শক, আসল ঘটনা কি তাই, নাকি এটি নির্বাচনের আগের রাতে প্রশাসন এবং মিডিয়ার সাজানো এক মাস্টারপিস ড্রামা? সৈয়দপুর বিমানবন্দরে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে তোলপাড় যখন তুঙ্গে, ঠিক তখনই নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এমন এক আইনি ব্যাখ্যা দিলেন, যা শুনে প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তারাও এখন চুপসে গেছেন। আইন আসলে কি বলে? ৫০ লাখ টাকা বহন করা কি অপরাধ, নাকি এটি একটি পরিকল্পিত হয়রানি? ঘটনা শুরু আজ দুপুর ১২টায়। ঠাকুরগাঁ জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ। তার কাছে পাওয়া যায় নগদ ৫০ লাখ টাকা। পুলিশ তৎক্ষণাৎ দাবি করে এই টাকা নির্বাচনের কাজে অবৈধভাবে ব্যবহারের জন্য নেওয়া হচ্ছিল। দেশের বড় বড় মিডিয়াগুলো সেটি প্রচার করা শুরু করে। কিন্তু জামাত নেতার পরিবারের দাবি, বেলাল উদ্দিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এই টাকা তার বৈধ ব্যবসার কাজে ব্যবহারের জন্য তিনি বহন করছিলেন। তার কাছে টাকার বৈধ উৎস বা সোর্স অফ ইনকামের বৈধ কাগজপত্র সাথেই ছিল। এছাড়া কাস্টমসও তাকে ক্লিয়ারেন্স দিয়েছিল। কিন্তু তারপরেও তাকে আটক করা হয়। ঠিক যখন এই ঘটনাকে কেন্দ্র করে জামাতের ইমেজ নষ্ট করার চেষ্টা চলছিল, তখনই দৃশ্যপটে আসেন সেই ইসি সচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যা বললেন, তা এই গ্রেপ্তার নাটকের পুরো স্ক্রিপ্টকে বদলে দিয়েছে। ইসি সচিব স্পষ্ট ভাষায় জানিয়েছেন, টাকার সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই। তিনি আরও বলেন, ভোটের সময় টাকা বহনের কোনো নির্দিষ্ট আইনি সীমা বা লিমিট নেই। একজন ব্যক্তি তার ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে যত খুশি টাকা বহন করতে পারবেন। এটি বাংলাদেশের আইনে সম্পূর্ণ বৈধ। নির্বাচন কমিশন বা পুলিশ কাউকে শুধু টাকা বহন করার জন্য আটক করতে পারে না, যতক্ষণ না প্রমাণ হয় যে সেই টাকা ভোটারদের ঘুষ দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল। এখন প্রশ্ন হল, যদি টাকা বহন করা বৈধই হয়ে থাকে, তবে প্রশাসন কেন তড়িঘড়ি করে তাকে আটক করল এবং মিডিয়া কেন প্রমাণ পাওয়ার আগেই রায় দিয়ে দিল যে এটি ভোট কেনার টাকা? বিশ্লেষকরা বলছেন, এটি একটি সাইকোলজিক্যাল গেম বা মানুষতাত্ত্বিক খেলা। নির্বাচনের ঠিক আগের দিন এমন একটি নিউজ ভোটারদের মনে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। ঠাকুরগাঁ এবং উত্তরবঙ্গের জামাতের যে শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে, তাকে ধাক্কা দেওয়ার কি এই নাটক? ইসি সচিবের বক্তব্যে এটাও পরিষ্কার হয়েছে যে টাকার উৎস যদি বৈধ হয়, তবে পুলিশ হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। টাকা যদি অবৈধ হতো, তবে দুর্নীতি দমন কমিশন বা এনবিআর দেখত। আর যদি ভোট কেনার প্রমাণ মিলত, তবে নির্বাচনী অনুসন্ধান কমিটি দেখত। অনেকে মনে করছেন, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করতে চাইছে। তারা দেখাতে চাইছে যে বিরোধীরা টাকা ছড়াচ্ছে। কিন্তু ইসি সচিবের নিরপেক্ষ আইনি ব্যাখ্যায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে। পরিশেষে বলা যায়, ৫০ লাখ টাকা বড় কোনো অঙ্ক নয় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর জন্য। কিন্তু নির্বাচনের আগে এই টাকা উদ্ধারের ঘটনাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হলো, তা নিঃসন্দেহে উদ্দেশ্যপ্রণোদিত। ইসি সচিবের আজকের এই স্টেটমেন্ট প্রমাণ করে, আইন তার নিজস্ব গতিতেই চলে, কিন্তু প্রশাসন মাঝে মাঝে সেই আইনকে নিজের মতো ব্যবহার করতে চায়। ঠাকুরগাঁয় জামাতের আমির বেলাল উদ্দিন প্রধান যদি ব্যবসার টাকা নিয়ে থাকেন, তবে তাকে আটক করা মানবাধিকার এবং ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন, এটি কি আসলেই ভোট কেনার টাকা ছিল, নাকি নির্বাচনের আগে বিরোধীদের দমানোর চেষ্টা? মিডিয়ার এই ভূমিকা কি আসলেই গ্রহণযোগ্য? তিনি বলেছেন, গত ৩টি নির্বাচনে ভোট দিতে পারেননি, তাই এবার পরিবারসহ বাড়ি যাচ্ছেন ভোট দিতে। আবিদ আজম একজন সাধারণ নাগরিক, কিন্তু তার অভিজ্ঞতা যেন লাখো নীরব ভোটারের অনুভূতির প্রতিফলন। তার মতো বহু পেশাজীবী নিজ খরচে বাড়ি ফিরছেন দীর্ঘদিনের বঞ্চনার জবাব দিতে। কেউ কেউ একে বলছেন রিভেঞ্জ ভোট, যেখানে অস্ত্র নয়, আঙ্গুলের ছাপই হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। উত্তরমুখী বাসে একদল তরুণের মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। তারা বলছিল, আগে বাড়ি গেলে হামলার ভয় থাকত, এবার সেই ভয় নেই। এই একটি বাক্যই ইঙ্গিত দেয় নির্বাচনী পরিবেশের পরিবর্তনের দিকে। অভিযোগ, ভয়ের বদলে এখন তুলনামূলক আস্থার আবহ। হটলাইন চালু, সহায়তার উদ্যোগ, এসবই ভোটারদের বাড়ি ফেরায় উৎসাহিত করছে। তবে সবচেয়ে সংবেদনশীল প্রসঙ্গটি রয়ে যায় দাঁড়িপাল্লার স্লোগান। সাম্প্রতিক কিছু জরিপে নির্দিষ্ট কিছু জোট বা প্রতীকের এগিয়ে থাকার কথা বলা হয়েছে। টার্মিনালের দৃশ্য অনেকের কাছে সেই প্রবণতার দৃশ্যমান প্রতিফলন বলে মনে হচ্ছে।
লঞ্চে, ট্রেনে, ভিড়ের মাঝখানে যখন স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রতীকের স্লোগান ওঠে তখন তা তৃণমূলের শক্তির ইঙ্গিত হিসেবেই ধরা হয়। বিশ্লেষকদের মতে এবারের জনস্রোতের বড় অংশ পরিবর্তনের পক্ষে রায় দিতে চায়। ঢাকায় তরুণ নেতৃত্বের উত্থান কিংবা বিভিন্ন অঞ্চলের নতুন প্রার্থীদের উপস্থিতি সব মিলিয়ে ভোটারদের মধ্যে গতানুগতিক রাজনীতির বাইরে নতুন কিছু দেখার আকাঙ্ক্ষা স্পষ্ট। সদরঘাটে জাতীয় পতাকা হাতে ছবি তোলা আর স্লোগান দেওয়া অনেকের কাছে এই নির্বাচন কেবল রাজনৈতিক নয়, দেশপ্রেমেরও এক প্রতীকী মুহূর্ত। বাংলাদেশের নির্বাচন বরাবরই এক সামাজিক উৎসব। কমলাপুর স্টেশনে কর্মব্যস্ত মানুষ যখন শেকড়ের টানে বাড়ি ফেরেন তখন রাজনীতি আর আত্মীয়তার বন্ধন একাকার হয়ে যায়। অতিরিক্ত ভাড়া, শিডিউল বিপর্যয় বা দালাল চক্রের ঝামেলা থাকলেও মানুষের উৎসাহ তা ছাপিয়ে গেছে। নারী, শিশু, বৃদ্ধ সবাই একটাই কথা বলছেন, আমার ভোট আমি দেব। বহু বছরের বঞ্চনার পর এই অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাই যেন তাদের প্রেরণা। সবশেষে বলা যায়, ঢাকা ফাঁকা মানেই গ্রামমুখী ভোট কেন্দ্রগুলো পূর্ণ হওয়া। যদি লাখো মানুষ আগামীকাল সকালে লাইনে দাঁড়ান তবে উচ্চ ভোটার উপস্থিতি অনিবার্য, আর সেই উপস্থিতি হতে পারে এই নির্বাচনের সবচেয়ে বড় বার্তা। তবে একটি প্রশ্ন থেকেই যায়, বাড়ি ফেরা মানুষের স্লোগান কি সত্যিই কোনো একদলের বিজয়ের ইঙ্গিত, নাকি এটি কেবল পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ? চূড়ান্ত উত্তর দেবে ব্যালট বাক্সই। কান পেতে শুনুন আজ 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল 5টা। দৃশ্যটা দেখে মনে হতে পারে ঈদের আগের দিন, কিন্তু এটা ঈদের ভিড় নয়, এটা ভোটের ভিড়। লাখো মানুষ ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরছে। সবার মুখে এক স্লোগান, দাড়িপাল্লা, দাড়িপাল্লা, দাড়িপাল্লা। বলা হচ্ছে জামায়াত এবার ইতিহাস করতে যাচ্ছে। ঢাকা থেকে এর আগে ভোটের সময় এত বিপুল সংখ্যক মানুষকে ঘরমুখ হতে খুবই কমই দেখা গেছে। কেউ কেউ বলছেন অন্য দলগুলো নাকি মানুষকে টাকা দিয়ে বাসে তোলে, কিন্তু এখানে অনেকে নিজের টাকায় যাচ্ছেন। সিটো সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে। ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলও বিশ্বাস করবে না। শাহবাগের মোড়ে দাঁড়িয়ে আজ ঠিক এই ভাষাতেই গর্জে উঠল ইনকেলাব মঞ্চ। আজ ডিবি পুলিশ যখন প্রেস ব্রিফিং করে জানালো যে হাদি হত্যার রহস্য উন্মোচন হয়েছে, যখন তারা বলল মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে, ঠিক তখনই ইনকেলাব মঞ্চ এই তদন্ত প্রতিবেদন বা চার্জশিটকে ছুঁড়ে ফেলে দিল। তারা স্পষ্ট করে জানিয়ে দিল এই চার্জশিট তারা মানে না। প্রবাদ আছে, পর্বতের মুশিক প্রসব। ইনকেলাব মঞ্চের দাবি অনুযায়ী ডিবি পুলিশের এই তদন্ত প্রতিবেদন ঠিক তাই যেন। পর্বত